আসসালামু আলাইকুম। আমি তোমাদের আজকে জৈব রসায়ন শেখাবো একটু, নিউমেরিক্স দিয়ে। আচ্ছা, তো প্রথমেরটা হচ্ছে কি কার্যকরীমূলক সমান। এখানে কার্যকরীমূলক বলতে যেটার উপরে সম্পূর্ণ একটা যৌগের বৈশিষ্ট্য নির্ভর করে সেটাই কার্যকরীমূলক। তো কার্যকরী এটা এবং এটা অনেকগুলো যৌগ আছে। এইগুলোর মধ্যে যদি কার্যকরীমূলকটা সমান হয় তাকে সমান দিয়ে মনে রাখবো সমগোত্রীয় শ্রেণী। আমরা কি জিনিস মনে রাখবো যে জৈব যৌগের ক্ষেত্রে যদি কার্বন মাস্ট হয়, হাইড্রোজেন মাস্ট হয়, এই দুটা মাস্ট হলেই জৈব মাস্ট। ঠিক আছে, এই দুটা হলে অবশ্যই জৈব মাস্ট। কিন্তু কার্বন যদি হয়, হাইড্রোজেন থাকতেও পারে নাও থাকতে পারে, তার হাইড্রোজেন যদি থাকে 100% শিওর হচ্ছে জৈব হবে। কিন্তু হাইড্রোজেন যদি নাও থাকে তারপরে জৈব হতে পারে, এই জিনিসটা যেন মাথায় থাকে। যেমন কি CCl4, এটা কিন্তু জৈব, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তারপর কিন্তু এটা হচ্ছে কি জৈব। ওকে, জৈব যৌগের ক্ষেত্রে অবশ্যই হাইড্রোজেন থাকতেছে, কার্বন থাকতেছে। এগুলো বাদেও আরও কিছু কিছু মৌল আছে যেগুলো এই যৌগের সাথে থাকে। সেগুলো অনেকগুলো উদাহরণ আছে অক্সিজেন থেকে যেগুলা। ঠিক আছে, এগুলো মনে রাখার জন্য আমরা একটা নিউমেরিক্স ইউজ করবো। সেটা হচ্ছে এরকম। এখানে আমরা মনে রাখবো গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 17। ঠিক আছে, এখন এখানে গ্রুপ নাম্বার 15তে কী আছে? নাইট্রোজেন, ফসফরাস, 16তে অক্সিজেন, সালফার, 17তে কি হ্যালোজেন। একই ফ্রেমে নিয়ে আসলাম। এখন তাহলে আমরা কি জাস্ট এখানে মনে রাখবো কি 15 অক্সিজেন, 15 নাইট্রোজেন, তারপরে ফসফরাস গেল, 16 হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে সালফার। ওকে, আর 17 হচ্ছে হ্যালোজেন। বেশ, তার কি একটু মনে রাখাটা ইজি। ওহুলার নামে একটা বিজ্ঞানী ছিল, সে হচ্ছে একা একটা ল্যাবের মধ্যে ছিল। ওকে, তো ওখানে হচ্ছে একটা জিনিস ছিল। একটা জিনিসের নাম হচ্ছে একা, ওই যেমন একা, ওই জিনিসটার নাম হচ্ছে একা। আর একটা জিনিসের নাম ছিল লেসা। একা আর লেসার মধ্যে সে বিক্রিয়া করে কোনো কিছু তৈরি করার আশা করতেছিল, কিন্তু সেই আশাটা পূরণ হলো না, ভাঙে গেল। এবং সেই জায়গায় কী তৈরি হলো? ইউরিয়া। এটা দ্বারা কী বুঝাইলাম? একা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, লেট সায়ানেট। ওকে, আতে হচ্ছে অ্যামোনিয়াম, আর সাথে কি আতে হচ্ছে অ্যামোনিয়াম, এই যে আতে হচ্ছে অ্যামোনিয়াম, সাথে হচ্ছে কি সায়ানেট, আর হচ্ছে কি ইউরিয়াতে তো হচ্ছে ইউরিয়া তৈরি হলো। এই যে ইউরিয়া তৈরি হলো। এটা হচ্ছে কি ল্যাবের মধ্যে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ। বা এখানে একটু এইভাবে লেখাটা ভালো হতো যে ল্যাব এর ফার্স্ট জৈব ফার্স্ট জৈব যৌগ ফার্স্ট প্রডিউসড জৈব যৌগ। আচ্ছা, ঠিক আছে, এটাই। আর ব্যক্তির নাম হচ্ছে ওহুলার। এখানে দিয়ে কেন একটা জিনিস মনে রাখবো, কারণ এতে এই দুটো জিনিস দিয়ে এই জিনিস তৈরি করতে চাইছিল, তৈরি হয় নাই, বেচারে কষ্টে বলছে, এই জন্য নামটা ওহুলার। আর জৈব রসায়ন ছাত্রদের জন্য এত ভয়ঙ্কর একটা সাবজেক্ট যে কী বলবো। তো এটা দেখে একটা কথা বারবার মাথায় আসে, সেটা হচ্ছে জৈব রসায়ন। এইখানে ওহতে মনে রাখবো ওহুলার। এই ওহুলারই হচ্ছে কি জৈব রসায়নের জনক। ঠিক আছে, জৈব যৌগের প্রাচুর্য অনেক বেশি। জৈব যৌগ হচ্ছে অবশ্যই কার্বনের একটা আছে, কি বলে, এটার কারণ আছে। আমরা মনে রাখবো কপস। এই কপসের কারণে কিন্তু এটার জৈব যৌগের
এটার ইয়েটা সংখ্যাটা বেশি, 3টা কার্বন, 3টা। ক দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যাটেনেশন, প দিয়ে মনে রাখবো হচ্ছে পলিমারকরণ, দন্ত স দিয়ে মনে রাখবো সমানতা। sp3 ছিল অন্য কারণে sp3 ছিল, এটা সবসময় সম্পৃক্ত যৌগ গঠন করে, ঠিক আছে, চাক্রিক কার্বন গঠন করে, চাক্রিক কার্বন। আর sp2 এটা আর sp3 sp2 আর sp এরা কিন্তু মানে কী বলে সম্পৃক্ত গঠন করে না, অসম্পৃক্ত গঠন করে, ঠিক আছে, আর কার্বন চক্র গঠন করে। তাহলে সামারাইজ কী হবে? তো এই যে sp3 এটা হচ্ছে সবসময় সম্পৃক্ত তৈরি করে, আর sp2 আর sp অসম্পৃক্ত। তাহলে এখানে শুধু অটা চলে আসছে এটার ক্ষেত্রে। আর sp3 তৈরি করে কি চাক্রিক কার্বন, আর এই sp2 এগুলা এটা তৈরি করে শুধু কার্বন চক্র, ঠিক আছে, কার্বন চক্র, নট চাক্রিক কার্বন, যেন ভুল না হয়। মানে হচ্ছে মেডিকেলে তোমার একেবারে বইয়ের লাইন থেকে কোশ্চেন তুলে দেয়। যদি কোনো ফালতু কোশ্চেন আসে যে কার্বন চক্র, এর ক্ষেত্রে তোমরা sp2 আর sp এটাকে সবসময় প্রায়োরিটি দেবা। অর্থাৎ তোমার বই এর লাইনে যদি কোনো বেস্ট অপশন থাকে ওটাকে তোমাদের চুজ করতে হবে না বইয়ের লাইন অনুযায়ী, ঠিক আছে। মাথা ঠান্ডা রেখে এই ওয়ার্ডটা যেটার সাথে মিল আছে ওটা হচ্ছে অপশন হবে। যদি এটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে এইটা অপশন হবে। এইভাবে মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে যে কোনটা অ্যান্সার দিব এবং কোনটা অ্যান্সার দিব না, ঠিক আছে। ফুলারিংস নামে কার্বনের একটা বিশেষ রূপভেদ আছে, ওকে। এটার মধ্যে কার্বন থাকে 30 থেকে 70টা। তো এই জায়গাটা তো মনে থাকে না, এই জন্য এমনি মনে রাখবো যে 32, তারপর হচ্ছে কত 32, 50, 60, 70, 50, 60, 70 কিন্তু এমনি মনে থাকবে, শুধু সামনে হচ্ছে 32টা দেয়, 32টা 32টা। কেন ভাইয়া এগুলো কেন মনে রাখবো? কারণ এই যে কার্বন 32, কার্বন 50, এই যেগুলো আছে 50, 60, 70, এগুলো হচ্ছে কি ফুলারিংস, এই রূপভেদগুলো, ঠিক আছে, মনে রাখাটা সহজ হবে। আর হচ্ছে কার্বন 60 হচ্ছে অনেক ফেমাস, এটার নাম হচ্ছে বুকমিনস্টার ফুলার। এটা ভাই মনে থাকে না। আচ্ছা, ওই যে আমরা জ্যামিতির ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেমাস কোনটা? 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে কত 60 ডিগ্রি। এইভাবে করে কিন্তু জ্যামিতির মধ্যে 60 ডিগ্রি হচ্ছে অনেক ফেমাস। সো কার্বন 50 এটা হচ্ছে কি বুকমিনস্টার ফুলার, মানে একটু নামটা ফেমাস, এটা ইম্পর্টেন্ট একটু। আর এটাকে বাকি বলা হয়, বাকি বলো যায় না, 60 টাকা বাকি রাখার মধ্যে কি এটা বাকি বল? অনেক কথা আমার জাস্ট শুনে রাখো, কোনো একদিন মনে পড়ে যেতে পারে। এখানে বলতে হচ্ছে কার্বনের ক্যাটানেশনের সফলতার মূল কারণ অনেকগুলা, ঠিক আছে। তো এখানে মূল কথাটা ইউজ করছে, সেটা হচ্ছে 347 কিলোজুল পার মোল। আচ্ছা, এখন কার্বন বন্ধন শক্তি এত বেশি হওয়ার কারণ কি? 3টা। কটা কারণ? 3টা। দেখো, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে ঋণাত্মকতা, আর একটা হচ্ছে ব্যাসার্ধ। ভাই এটা মনে থাকে না, আমরা এটা মনে রাখবো। কার্বন বন্ধন বেশি, এটার কারণ হচ্ছে আসক্তি, ঋণ বেশি। আসক্তি থেকেই তড়িৎ ইলেকট্রন আসক্তি, ঋণটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। এই যে দেখো উপরে দেখো, এই যে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আর একটা হচ্ছে বেশি দিয়ে মনে রাখবো হচ্ছে ব্যাসার্ধ, কেমন ব্যাসার্ধ? ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, ওকে। এই জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা আমি মনে রাখবো যে মনে করো জৈব যৌগ হচ্ছে, জৈব শব্দটা একটু দেখতে কি
ছোট, আর অজৈব শব্দটা দেখতে বড়। জৈব যৌগ মনে রাখবো কম, অজৈব যৌগ মনে রাখবো হচ্ছে বেশি। জৈব যৌগতে কি কম, অর্থাৎ কার্বন একটা জিনিস মাত্র কম, আর অজৈবতে মানে কম অথবা মানে আরেকটা সেন্স আমরা মনে রাখবো আছে অথবা নাই। জৈবতে কার্বন আছে, এতে কার্বন নাই। এগুলোতে এই জিনিসগুলো আছে, মানে এগুলো যে আছে, আর ওই জিনিসগুলো এখানে নাই, বা ঠিক আছে। আর এইটা হচ্ছে যে কোনো হতে পারে। তারপর দেখো এখানে বন্ধন একটাই সমযোজী, আর এখানে বন্ধন বেশি, সেখানে হচ্ছে সমযোজী প্লাস আয়নিক। এটার গলনাঙ্ক কি কম, আর এগুলোর গলনাঙ্ক হচ্ছে কি বেশি। তারপর জৈবতে, এটা জৈবতে কি দ্রবীভূত, আর এটা জৈবতে দ্রবীভূত না। যেহেতু এটা জৈবতে যায় না, তাহলে এটা কোথায় যায়, অজৈবতে যায়, অজৈবতে দ্রবীভূত হয়। ইংলিশে একটা কথা আছে লাইক ডিজলভ লাইক, অর্থাৎ ওটাকেই ডিজলভ করে, এবং জৈবকে দ্রবীভূত করে, অজৈবটা অজৈবকেই দ্রবীভূত করে। ঠিক আছে, ওকে। আমরা মনে রাখবো যে অজৈব মানে হচ্ছে পোলার, অজৈব মানে কি পোলার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। জৈবের ক্ষেত্রে কোনো অবশেষ থাকে না, তাহলে এটাকে থাকে, এটা আয়নিত হয় না, এটা আয়নিত হয়, এটা যেটা আয়নিত হয় না, তোর বিশ্লেষণ পরিবাহী না, তাহলে এগুলো কি উল্টাটা। তারপর জৈব সংখ্যা হচ্ছে অনেক বেশি, সংখ্যা যদি বেশি হয় তাহলে এটা কি সংখ্যা কম, সংখ্যা বেশি 180 এমন মনে রাখবো। তার মানে এটা হচ্ছে কত 80 লক্ষ, আর এটা সংখ্যা কম 1 লক্ষ একদম, তার মানে কি এটার সংখ্যা হচ্ছে 1 লক্ষ। এটা জৈবটার মধ্যে সমগতির শ্রেণী দেখা যাবে, আর সমগতির শ্রেণী দেখা যাবে না। এটা জটিল যৌগ গঠন করে, এটা আণবিক যৌগ গঠন করে। সেটা এটা বিক্রিয়ার কৌশল বলছে, বিক্রিয়ার কৌশলটা হচ্ছে জটিল, আর এটা বিক্রিয়ার কৌশল হচ্ছে আয়নিক। আর এটা অনেক স্লো জৈবটা, আর এটা কি অনেক ফাস্ট। শেষ। কার্বন শিকল এর মানে যৌগ সমূহ, তাই না, কেমন, একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। আমরা মেনলি যে ফোকাস করতে পারছি কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে মুক্তবদ্ধ, একটা কার্বন শিকলের খেলা গেল। তারপর হচ্ছে বন্ধন, সিগমা আছে কি সিগমা নাই, সিগমা থাকলে সম্পৃক্ত, সিগমা না থাকলে কি বলতে সিগমা এর বেশি থাকলে, অর্থাৎ পাই থাকলে অসম্পৃক্ত থেকে সিগমা মাস্ট থাকবে, সিগমা সম্পৃক্ত থাকবে, পাই থাকতেও পারে নাও থাকতে পারে, পাই থাকবে কোথায়, মাস্ট অসম্পৃক্ততে। ওকে, তারপরে এখানে কী ছিল, এই যে বদ্ধ শিকল যৌগ সমূহ আবার 2 প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। এগুলো সবগুলোই মনে রাখাটা সবচেয়ে বেস্ট হবে। এই যে এটা জৈব যৌগ 2 প্রকার, মুক্ত, বদ্ধ। মুক্তের মধ্যে সম্পৃক্ত, মুক্তের মধ্যে অসম্পৃক্ত। বদ্ধের মধ্যে একটা হচ্ছে কার্বো, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোটার মধ্যে অ্যালি অ্যারো, আবার দেখো হেটারোর মধ্যে কি হেটারো অ্যালি, হেটারো অ্যারো। ঠিক আছে, উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। সম্পৃক্ত ইথেন মানে অ্যালকেন, ইথিন যা অসম্পৃক্ত অ্যালকিন অথবা অ্যালকাইন। কার্বোসাইক্লিক বদ্ধ শিকল বুঝছে, বদ্ধ শিকল আর একটা সুন্দর একটা শব্দ আছে বলয়াকার। ঠিক আছে, বলয়াকার। ওকে, তো এখানে কার্বোসাইক্লিক যেটা আছে সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক। ওকে, অ্যালিসাইক্লিকের উদাহরণ হচ্ছে সাইক্লোপ্রোপেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে এখানে বেনজিনটা, এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে থায়োফিনটা মনে রাখতে হবে যে হেটারো অ্যারোমেটিক, ইথেনটা হেটারো অ্যালিসাইক্লিক, মানে এগুলোই কিন্তু ভালো ইম্পর্টেন্ট। আমরা মনে রাখবো SDNN
রস্যটা হচ্ছে ও এর মতো, ওই যে রস্যটা ও। এস থেকে মনে করবো এস যদি থাকে, এসতে সালফার, তাহলে এই যে আমরা একটু মনে করি ফিউরানের স্ট্রাকচারটা তোমাকে দেখাই। এইখানে দেখো, এই যে ফিউরান, থায়োফিন, এটা পাইরন, ঠিক আছে। এখানে দেখো স্ট্রাকচারটা কেমন, এক করে এরকম হয়, এখানে একটা এরকম মানে দুই পাশে ডবল বন্ধন, আর একটা মাঝখানে কোনো কিছুর সাথে লাগানো আছে। যদি এটা অক্সিজেন হয় তাহলে এটা হয়ে গেল ফিউরান। যদি এটা সালফার হইতো, তার নাম হয়ে যেত থায়োফিন। যদি মনে করো এখানে থাকতে হচ্ছে নাইট্রোজেন, তাহলে এটা হয়ে যেতে হচ্ছে পাইরন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তোমার এগুলো কেমনে মনে রাখবো, এটা মনে থাকে না। তো দেখো এই জায়গাটাতে কী থাকতেছে, এই জায়গাটাতে কী থাকতেছে, এটার উপর বিশেষ করে কিন্তু নাম চেঞ্জ হচ্ছে। সন, দেখো এখানে যদি সালফার থাকে তাহলে হয়ে যাচ্ছে থায়োফিন, তাহলে মনে রাখবো এসটি। যদি অক্সিজেন থাকে তাহলে হচ্ছে মনে রাখবো ফিউরান। তাহলে কি তাহলে এটা মনে রাখবো সন টিএফপি। আর অক্সিজেন থাকলে ফিউরান, আর নাইট্রোজেন থাকলে মনে রাখবো হচ্ছে পাইরন, টিএফপি, ঠিক আছে। সন টিএফপি, তাহলে এইভাবে লিঙ্ক আপ করে মনে রাখা যাবে। একক বন্ধনের উদাহরণ হচ্ছে ইথেন, দ্বিবন্ধনের উদাহরণ হচ্ছে ইথিন, ত্রিবন্ধনের উদাহরণ হচ্ছে অ্যাসিটিলিন। সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য দুইটা তত্ত্ব আছে, এগুলো হচ্ছে অ-আরস্যই, মানে অ-আ-রস্যই, অ দিয়ে একটাই, সেটা কি অরবিটালের আধুনিক যে অধিক্রমণ তত্ত্ব, ওই যে অরবিটালের আধুনিক যে অধিক্রমণ তত্ত্ব এইভাবে। আর রস্যইতে হচ্ছে কি ইলেকট্রনীয় তত্ত্ব, ঠিক আছে। দুইটা তত্ত্ব, রস্যই বা কী বলবো, মানে অটা এইভাবে মনে রাখিস যে একটা হচ্ছে রস্যই, দুইটা তত্ত্ব। ভুল করে এখানে তিনটা মারিস না, আবার দিয়ে কিন্তু একটা। লুইস কিন্তু ইলেকট্রনের মতবাদটা দিছে। লুইসের এখানে কিন্তু এই যে রশ্মি আছে, ইলেকট্রনের মধ্যে রশ্মি আছে। আচ্ছা, এখানে দেখ আধুনিক অরবিটাল অধিক্রমণ মতবাদ, মানে অধিক্রমণটা, ঠিক আছে। অধিক্রমণ বা মানে এটা কী করে অধিক্রমণ প্রসেসটা কি, এটা তো মানে আমরা জানি, না জানলে বলি যে অধিক্রমণ মানে কি মানে একটা অরবিটাল তৈরি হবে, ঠিক আছে। তো অরবিটাল তৈরি, এই অধিক্রমণের মাধ্যমে অরবিটাল তৈরি হয়। তো অরবিটালটা গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত কী কী, আমরা সবগুলো মনে রাখবো হচ্ছে সরেও দিয়ে। দিয়ে মনে রাখবো অর্ধপূর্ণ, দিয়ে মনে রাখবো অনুরূপ, দিয়ে মনে রাখবো হচ্ছে কী হলো অধিক্রমণ, অরবিটাল বরাবর অধিক্রমণ। আর একটা দিয়ে মনে রাখবো হচ্ছে অপোজিট, কী মনে রাখবো অপোজিট, মানে অপোজিট মানে কি বিপরীত, এই যে দেখো সিগমা বন্ধন আছে, সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। দেখো সিগমা বন্ধন আর পাই বন্ধন, সিগমা বন্ধন কোথায় হয় সরলরেখায়, পাই বন্ধন কোথায় হয় সমান্তরালে। সিগমা বন্ধন শক্ত হয়, আর পাই বন্ধন শক্ত হতে পারে না, দুর্বল। সিগমা বন্ধন কি একক বন্ধনে, আর পাই বন্ধন একক বন্ধন হওয়ার পরে সকল দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনে থাকে। কারণটা কি, প্রথমে একটা সিগমা বন্ধন তৈরি হয়, সিগমা বন্ধন তৈরি হওয়ার পরে যদি আরও কোনো বন্ধন তৈরি হয় তারপরে গিয়ে না পাই বন্ধন তৈরি হবে, যেমন দ্বিবন্ধন, তারপরে গিয়ে ত্রিবন্ধন, বুঝতে পারছি। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে কি পাই বন্ধন। সিগমা বন্ধন কি ঘুরতে সক্ষম, এটা ঘুরতে সক্ষম না।
আর সংকর অরবিটালের ক্ষেত্রে এই কী বল সিগমা এবং বিশুদ্ধ অরবিটাল। এখানে একটা মজার বিষয় আছে যে সবগুলো প্রায় বেশিরভাগগুলো সরলরেখা শক্ত, তারপর হচ্ছে সকল একক, তারপর হচ্ছে সক্ষম ঘুরতে, সংকর অরবিটাল, ঠিক আছে। মনে রাখাটা এইভাবে যেতে পারে। আবার কিন্তু এখানে এটার সাথে প্যাচ লাগানো যাবে না। পায়ের ক্ষেত্রে কিন্তু সমান্তরালে অবস্থান করে অরবিটালগুলো, পায়ের অরবিটালগুলো কেমন অবস্থান করে? সমান্তরালে, এটা যেন ভুল না হয়। ওকে, এখন আমি তোমাদের একটু ওই যে একটা টেবিল আছে না, এই টেবিলটা, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো মনে থাকে না, তো এইগুলোর জন্য একটা টেকনিক। ওকে, তো নামগুলো কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেন আকার কেমন? চতুস্থলকীয়। যেমন সবচেয়ে ফেমাস অ্যালকেনের নাম কি? CH, তারপর একটা এই দিকে একটা H, তারপর এই দিকে একটা H, তার উপর একটা H, কি চতুস্থলকীয়, মানে বুঝতে পারছো কেমন করে চতুস্থলকীয় হচ্ছে এটা গেল। তারপর অ্যালকেনের পর অ্যালকিন, অ্যালকিনটি কেমন? ওকে, এখানে একটা অ্যালকেন, ওকে, তারপর কী যেন ভুলে গেছি, অ্যালকিন, তাই না? ডবল বন্ড। তাহলে এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এই প্রত্যেকটা এইটা হচ্ছে সমতলীয় ট্রাইগোনাল, সমতলীয় ট্রাইগোনাল। এটা কেমনে বোঝাচ্ছি? সামনে সব কিছু বোঝাই দিচ্ছি। আর তারপর কি? সরলরৈখিক, সরলরৈখিকটা হচ্ছে তোমার অ্যালকাইন। এটা কেমন করে? এই যে একটা কার্বন, তিনটা ডবল বন্ড, তাহলে কি একটা আন্তর হাইড্রোজেন, একটা আন্তর হাইড্রোজেন, দেখে মনে হচ্ছে সরলরেখা, ঠিক আছে। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে যে এটা কি বলে, যে এদের আকৃতিটা কীভাবে হচ্ছে, আকৃতিটা হইল। এখন আকৃতির উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইয়েগুলো করতে পারবো। দেখো, অ্যালকেনের ক্ষেত্রে sp3, পি কটা? তিনটা। আচ্ছা, এখানে একটা কথা শোনো, এস একটা, পি তিনটা, তাহলে টোটাল কটা হলো? তিনটে পি আর এটা একটা, টোটাল চারটা। চারটার মধ্যে মনে করি যে একটা, তাহলে এটাকে যদি চারটার মধ্যে একটা, তার মানে কি এটাকে যদি 100-এর মধ্যে কনভার্ট করে, তাহলে 100-এর মধ্যে 25%। এই জন্য এসের চরিত্র হচ্ছে কত পার্সেন্ট? 25%। আচ্ছা, উপরে একটা পেজ দেখো, এই যে ইথিন এবং ইথাইনের গঠন, বন্ধন কোণ, দূরত্ব, এখানে একটা টেবিল আছে। এটা হচ্ছে মনে রাখাটা একটু কঠিন, এইটা মনে রাখার জন্য ট্রাই করি। হচ্ছে প্রথমে দেখো, অন্য কালার নেই, দেখো এর নামগুলো কী কী? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ওকে, এগুলোতে কী কী ওই যে সংকরায়ন কী কী থাকে? অ্যালকাইনের সাথে sp3, sp2, sp, কেমনে? এখানে ধরো, এখানে S+p3, মানে চারটা, মানে এইখানে sp3 ছিল, কমে গেল p2, এখান থেকে কমে গেল p1, ঠিক আছে। আর কিন্তু এইখানে S কিন্তু সবখানে আছে। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে পার্সেন্ট, এখানে হচ্ছে এসের পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে এস কটা? এস আছে একটা। পি এসে কয়টা? পি এসে হচ্ছে তিনটা। পি যদি তিনটা থাকে আর এস একটা, তাহলে টোটাল কটা হয়? চারটা। এই চারটার মধ্যে এস কয়টা আছে? মাত্র একটা। একটার মধ্যে চারটার মধ্যে একটা আছে, তার মধ্যে কত পার্সেন্ট? তার মানে 25% আসছে, এই জন্য এস হচ্ছে এখানে 25%। তাহলে এইখানে 2 আর 3, 2 আর 3, তিনটার মধ্যে একটা আছে, তার কত? 33%। তারপরে হচ্ছে এখানে এস আর পি, তার মানে কত? দুইটার মধ্যে একটা আছে, অর্থাৎ কত? 100 মধ্যে 50%। এই যে বন্ধন কোণ, অ্যালকেনের ক্ষেত্রে বন্ধন কোণ হচ্ছে 109.5। ওকে, আগে চলো এগুলো ছবিটা দেখি। অ্যালকেন যেমন মনে করো হচ্ছে কি বলা যায়, হচ্ছে মনে করো যে ইথেন, মনে করো CH, ওকে। এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, ধরো আমাদেরকে কাউন্ট করতে হয় এমনি যে কোনো একটা কার্বনকে মনে করছি এই কার্বনের সাপেক্ষে আমরা বন্ধন কোণ বাড়ি করব, ঠিক আছে। তো এই কার্বনের সাপেক্ষে
কী কানেক্টেড আছে, এটা 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 আর এটা, ঠিক আছে। এই প্রত্যেকের মধ্যে কি 109.5 ডিগ্রি দেখা যায়, 109.5 ডিগ্রি। এটা তো থ্রি ডাইমেনশনাল, মানে এখানে অত ভালো বোঝা যাচ্ছে না। থ্রি ডাইমেনশনাল যদি দেখাইতে পারতাম তাহলে সেটা আচ্ছা দেখাইতাম আমাদের। আমি তাহলে রুমের মধ্যে দেখি। আচ্ছা দেখো, এইখানে এই ছবিটার মধ্যে দেখো, এই এই কার্বনের সাথে এই কার্বনের কি মানে কানেক্টেড, তারপর উপরে একটা হাইড্রোজেন, এই পিছনে একটা হাইড্রোজেন, পিছনে একটা হাইড্রোজেন, প্রত্যেকটার মধ্যে দেখো 109.8। তুমি থ্রি ডাইমেনশনালিটি ফিল করতে পারো, দেখো ফিল করা যাচ্ছে কি, এই যে একটা 109.8, এই পেশাটা হচ্ছে 109.8, এই পেশাটা হচ্ছে 109.8, এইটাও হচ্ছে 109.8, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে অ্যালকিনটা হচ্ছে 120 ডিগ্রি। কেমনে বুঝবো? কারণ হচ্ছে এই দেখো একটা অ্যালকিনের ছবি করি, যেমন হচ্ছে অ্যালকিন মানে কি ইথিন, ডবল বন্ড, ওকে। এপাশে একটা হাইড্রোজেন 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 হাইড্রোজেন। বন্ডের ক্ষেত্রে একটা সবসময় মনে রাখতে হবে যে আমরা সবসময় কিন্তু আমরা একটা কার্বনকে কিন্তু সেন্টার হিসেবে ধরতেছি, ওটার সাথে বাকি যেই পরমাণুগুলো যুক্ত ওদের মধ্যে খাইনি। তাহলে দেখো এটা আমাদের 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি, তারপরে গিয়ে একটা তারপরে গিয়ে যেই ছবিটা তৈরি হয়েছে এটার নাম কি সমতলীয় ট্রাইগোনাল। আর অথচ উপরেরটাতে দেখো, উপরেরটাতে যখন একটা এই কার্বনটাকে সেন্টার হিসেবে ধরছিলাম তখন কয়টা পরামর্শ লাগানো হয়েছে, এই পেশে একটা, এই পেশে একটা, এই পেশে একটা, এই পেশে একটা, প্রত্যেকের সাথে কত ডিগ্রি, 109.5 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর এটা কি চতুস্তলকীয়, অর্থাৎ শেপটা হবে যেগুলো পরমাণুর সাথে লাগানো আছে ওগুলোকে একসাথে লাগাইলে যেটা হবে সেটা হচ্ছে চতুস্তলকীয়। আর বুঝছো তো? তাহলে এই কী বলে এটার নাম, অ্যালকিনের ক্ষেত্রে এটা হচ্ছে সমতলীয় ট্রাইগোনাল। আর এখন হচ্ছে আমরা এটার নাম কি, অ্যালকিনকে দেখাই, মানে অ্যালকাইনকে দেখাই। এখানে অ্যালকাইন থেকে দেখো, এইটার মধ্যে কেন্দ্রীয় কার্বন পরমাণু হচ্ছে সি, এইটারগুলোর প্রত্যেকটার মধ্যে বন্ধন কোণ কত, 120 ডিগ্রি 120 ডিগ্রি। 1 সেকেন্ড, আমি এটা তো ভুল করছি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। উপরে দেখো, উপরে হচ্ছে এই 172 নম্বর পৃষ্ঠাতে ইথাইনের অনুগঠন, বন্ধন কোণ, বন্ধন দূরত্ব, যাই এটার জন্য একটা হচ্ছে টেবিল আছে এত বড়, এটা মনে রাখাটা একটু কঠিন, সহজ করার জন্য ট্রাই করি। দেখো নামগুলো কী কী, নামগুলো হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এদের সংকরায়নগুলো কী কী, sp3 sp2 sp। কেমনে মনে রাখা যেতে পারে, যে উপরে হচ্ছে এখানে p3 ছিল, এখানে একটা কমে গিয়ে 2 হয়ে গেছে, এখানে 4টা কমে গিয়ে 1 হয়ে গেছে, আর সবগুলোতে দেখো এজ আছে কিন্তু। আচ্ছা, তারপরে হচ্ছে একটু দেখো উপরে দেখো এস পার্সেন্টেজ লিখছি, এস পার্সেন্ট মানে কি, এস হচ্ছে sp3-র মধ্যে কয়টা আছে, sp3 টোটাল কয়টা, টোটাল 3টা রেখে 4টা, টোটাল কয়টা, 4টা, 4টার মধ্যে এস আছে কয়টা, মাত্র একটা, তাহলে এটা কত পার্সেন্ট, 25%। তাহলে 4টার মধ্যে একটা হলে যদি কত পার্সেন্ট, 25%, তাহলে এস হচ্ছে কত, এসের পার্সেন্টেজ 25%। এখানে দেখো 2টা আর একে 3টা, তাহলে এস কত আছে, 3টার মধ্যে একটা, 33.33%। এখানে একটা 2টা, তা 2টার মধ্যে কয়টা, একটা আছে, তার মানে হচ্ছে 50%। ওকে, বন্ধন কোনটা দেখো, বন্ধন কোনটা আগে তোমাদের একটা ছবি আট করে দেখাই, 3টা আমার হলো ছবি আট করা হয়ে গেছে। এখন দেখ, তোর হলো এইখানে কার্বন আছে, প্রথমে হচ্ছে এটা কি, অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেনের মধ্যে দেখ সবগুলো কিন্তু একক বন্ধন দিয়ে তৈরি, ওকে ভালো কথা। এখন এটার মধ্যে বন্ধন কোণগুলো দেখ, এই দিকে একটা বন্ধন দেখ, মনে করছে এই অ্যালকেনের বন্ধন কোণ যখন তুলনা করি তখন একটা কিন্তু কেন্দ্রীয় পরমাণু ধরে নিতে হবে, একটা কেন্দ্রীয় কার্বনকে ধরে নিতে হবে, এইটা হচ্ছে কেন্দ্রীয় কার্বন ধর, এইটার সাপেক্ষে কি কয়টা পরমাণু লাগা আছে, এই প্রেশারটা, এই প্রেশারটা, এই প্রেশারটা আর এই প্রেশারটা, ঠিক আছে। আমরা এখানে যেটা বুঝবো সেটা হলো যে যেগুলো বন্ধনগুলো হয়েছে, এই বন্ধনগুলোর মধ্যে কোন কত, 109.5, 109.5, 109.5, আর এটা হচ্ছে 109.5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি অ্যালকেনের ক্ষেত্রে বন্ধন কোণ কত, 109.5। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে দেখি, অ্যালকিনের ক্ষেত্রে এইটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুটা, আর কার সাথে লাগানো আছে, এই হাইড্রোজেন আর এখানকার একটা কার্বন। তাহলে কি এইগুলো এইটা মানে এইটাকে একটা বন্ধন লাইন ধর, এটা বন্ধন একটা লাইন,
বন্ধন লাইন তাহলে এগুলো কত ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা, তারপর হচ্ছে এইটা হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে দেখ, এটা হচ্ছে মনে কর যে একটা কলনীয় পরমাণু ধর, সমস্যা নেই, তুই এই পেশাটাও ধরতে পারিস, এই পেশাটাও ধর, সমস্যা নেই। তো এটা যদি এটা এই হাইড্রোজেনের সাথে লাগানো আছে, এই কার্বনের সাথে লাগানো আছে, এইটা একটা বন্ধন লাইন ধর, এটা একটা বন্ধন লাইন, তাহলে কি এটা হচ্ছে কি 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি, ঠিক আছে। তার মানে কি বন্ধন কোণগুলো এমনি মনে রাখবো। আচ্ছা, এখন আমরা এটা কী বলবো, এর হচ্ছে আকৃতিগুলো কেমনে মনে রাখবো। এর আকৃতি মনে রাখার জন্য একটা পয়েন্ট আছে, যেই পরমাণুগুলোর সাথে লাগছে একটা কেন্দ্রীয় কার্বন, যেই পরমাণুগুলোর সাথে লাগছে ওগুলোকে একসাথে লাগাইলে যেরকম আকৃতি হবে সেটাই। দেখ, এটা কি চতুষ্কোণ, 1টা 2টা 3টা 4টা, এটা হয়ে গেল চতুষ্কোণীয়। ওকে, তারপরে দেখ এখানে কি এই কার্বনটা, এই হাইড্রোজেন সবগুলো লাগাই দেয় সমতলীয় ট্রাইগোনাল। আর এখানকার এই আমার যে এই কার্বনটাকে ফোকাস কর, এইটার সাথে লাগা আছে, এইটার সাথে লাগা আছে, তাহলে কি এই কার্বন বাদ দিয়ে আমরা এই কার্বনের সাথে এই কার্বন লাগাচ্ছে, এই হাইড্রোজেনের সাথে এই কার্বন লাগাচ্ছে, মাঝখানে কি থাকতে হয়, তাহলে কি একটা সরল একটা স্ট্রেট লাইন হয়ে গেলো। তাহলে কি বোঝা গেল আকৃতিগুলো কেন এরকম। এই জন্য আকৃতিগুলো হচ্ছে চতুষ্কোণীয়, সমতলীয় ট্রাইগোনাল, সরলরৈখিক, আর বন্ধন কোণগুলো হচ্ছে 109, 20, 80। আচ্ছা, এরপরে দেখ কার্বন দূরত্বটা দেখ, এখানে তোর হচ্ছে কি প্রথমে 100.154 ন্যানোমিটার, তারপরে হচ্ছে এখানে এগুলো সবগুলো ন্যানোমিটার, ঠিক আছে, এগুলো সবগুলো ন্যানোমিটারে। ওকে, তো যাই হোক এই পেশারগুলো ন্যানোমিটার। এখানে 154 ছিল, এখান থেকে 20 কমা, মানে এই 5 থেকে মানে 54 থেকে 20 কমা 34, 34 থেকে আরও 20 কমা, সরি 20 তো কমাবো না, 20 বানিয়ে দিব, 20 কমাবো না বরং 20 বানিয়ে দিব, তাহলে এটা এইভাবে মনে রাখা যায়, ঠিক আছে। আর একটা মজার বিষয় হচ্ছে কি, এখানে একটা 120, এখানে একটা 120, মনে রাখবি যে এটা হচ্ছে বন্ধন করার লাইন, এটা হচ্ছে কি কার্বন বন্ধনের দূরত্বের লাইন, ঠিক আছে, মনে রাখাটা ইজি হবে। আচ্ছা, কার্বন হাইড্রোজেনের দূরত্ব দেখ, আর যাই হোক কার্বন বন্ধন এর দূরত্ব হচ্ছে কার্বন হাইড্রোজেনের বন্ধন দূরত্বটা কি একটু কম হবে, কম হবে, ঠিক আছে। যেমন এটা কত, কার্বন হাইড্রোজেন হচ্ছে 0.10, তার মানে এখানে 10, এই যে 9 হয়ে গেল 6, তার মানে এখান থেকে 10 থেকে হয়ে গেল কি 9, 1 কমে গেল, আর 9কে যদি উল্টা করে লিখি তাহলে হয়ে গেল 6। এইভাবে একটু মনে রাখা যেতে পারে। আচ্ছা দেখো এখানে দেখ, তারপরে এখানে অনেক কী আছে, এটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, দেখতে পাচ্ছিস সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীর কিন্তু অনেকগুলা বৈশিষ্ট্য আছে, সবগুলোই প্রায় সমান। কী সমান, সাধারণ সংকেত সমান, এদের মধ্যে একটা মিথিলিনমূলক পার্থক্য আছে। সাধারণ সংকেত মানে কি, দেখ সাধারণ সংকেত মানে কি, এইটা CH3কে আমরা মনে রাখবো আর OH, এই যে একটা সাধারণ সংকেত হয়ে গেল, অ্যালকোহলের সাধারণ সংকেত হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখ মিথিলিনমূলক হয়ে গেল। মিথিলিনমূলক মানে কি, মনে কর যে CH4 এটা বাদ দে, CH3 আছে। ওকে, এর পরের যে অ্যালকেনটা সেটা কীভাবে আনবো, এর মাঝখানে যদি আমরা কোনোভাবে মনে কর যে যদি আমরা একটা ঢুকাইতে পারি, মিথিলিনমূলক ঢুকাইতে পারি। এই যে CH3 ছিল না, এইটা যে সম্পূর্ণ আগে ছিল, এর মাঝখানে যদি আমরা একটা CH2 ঢুকাই দিতে পারি, তাহলে মাঝখানে একটা পরবর্তী অ্যালকেন হয়ে গেলো। এর মাঝখানে যদি আবার অন্য আর একটা CH2 ঢুকায় এর সাথে লাগাই দিই, তাহলে কিন্তু এটা পরে আবার অ্যালকেন হয়ে গেলো। মানে অ্যালকেন বল বা যে কোনো কিছু মাঝখানে যদি আমরা মিথিলিনমূলকগুলো ঢুকাই দিই, তাহলে কিন্তু ওই অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। এই জন্য এদের মধ্যে কিন্তু মানে প্রত্যেকটা সমগোত্রকের মধ্যে পার্থক্য কী থাকে, মিথিলিনমূলক নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে। তাহলে কি আর OH, অ্যালকোহলের ক্ষেত্রে কি এই যে OH যে আছে প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট, এই তোর এখানে কী বলে অ্যালকাইল গ্রুপ তো যত ইচ্ছা নে, তুই C2H5 নে, CH3 নে, যা ইচ্ছা নে, কিন্তু এইখানে OHটা কিন্তু সবসময় কি অ্যালকোহল বোঝাচ্ছে, তার মানে নির্দিষ্ট কার্যকরীমূলক থাকতেছে। সাধারণ প্রস্তুতি, এই অ্যালকোহল তৈরি করার জন্য মনে করছে একটা সাধারণ প্রস্তুতি কি, যে কোনো অ্যালকাইলের আয়োডাইডকে তুই যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে যাই হোক একটা প্রসেস আছে, এটা জানা দরকার নয় এতটা, প্রত্যেকের একটা সাধারণ প্রস্তুতি থাকবে এবং এদের রাসায়নিক ধর্মে কি সাদৃশ্য থাকবে, ঠিক আছে। এটাই আর হচ্ছে রাসায়নিক ধর্মে কেন সাদৃশ্য থাকবে, আর ভাই যদি অ্যালকোহল হয় প্রত্যেকটাতে অ্যালকোহলের মতোই কাজ করবে নাকি, যদি তোর মনে করো যে অ্যালডিহাইড হয় তাহলে তো ওগুলো অ্যালডিহাইডের মতোই কাজ করবে, তার রাসায়নিক ধর্মে কি হবে না, একটা সাদৃশ্য থাকবেই।
বইয়ে একটা জায়গা দেখ, এটা হচ্ছে 174 নম্বর পেজের দিকে। আচ্ছা, এখানে তোর হচ্ছে কি বলা হয়েছে যে একক বন্ধন এই প্রতিস্থাপন করে, অপসারণ করে, দ্বিবন্ধন ত্রিবন্ধন মিলে হচ্ছে সংযোজন করে, একক এবং দ্বিবন্ধন প্রতিস্থাপন করে। এটা মনে রাখাটা একটু কঠিন। আমি যেভাবে মনে রাখি সেটা হলো দেখ, এখানে 1 লাখ, তারপরে এখানে 2 লাখ, তারপরে এই পাশে হচ্ছে 3 লাখ, বুঝছে? আচ্ছা, একের পরে ইকুয়াল দিয়ে মানে ওপ্পো লাখ, ওপ্পো মানে 1 আর 2 এর মাঝখানে লাখ ওপ্পো, আর 2 আর 3 এর মাঝখানে লিখবি সং, ঠিক আছে? একের সম্পূর্ণ একটা দাগ মার, তার মানে কি এক করে কি অপসারণ করে, প্রতিস্থাপন করে। ওকে, দুই কী করে, দুইয়ের এখানে একটা এইভাবে টান দেয়, তার মানে কি 2 হচ্ছে প্রতিস্থাপন করে আর সংযোজনও করে। শুধুমাত্র 3 হচ্ছে সংযোজন, মানে 3 হচ্ছে শুধুমাত্র সংযোজন করে, আর কিছু করে না, কিন্তু 2 দাগ সংযোজন করে। তাহলে কি এইভাবে কিন্তু সহজে মনে রাখা যায়। এখানে ফর্মুলাগুলো দেখ, মনে করছে অ্যালকিন মনে রাখবি, তাই না? অ্যালকিন একটা এই পাশে একটা এন থাকবে, এটার এই পাশে ডবল থাকবে। ওকে, ঠিক আছে, মানে এখানে যেটাই থাকুক এটা এখানে ডবল থাকবে, তাহলে কি অ্যালকিন। যদি এখান থেকে বেশি হয়ে যায় তাহলে কি অ্যালকেন, আর যদি এখান থেকে যদি কমে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যালকিন, সরি অ্যালকাইন হয়ে যাবে, শেষ। ওকে, তারপরে অ্যালকোহল, ওএইচ থাকলে ওএইচ থেকে অল মানে অ্যালকোহল, এটাতে মনে থাকবে। হ্যালো অ্যালকেন মানে কি এক্স দ্বারা কি বোঝায়, কী বলে হ্যালোজেন, আর অ্যালকেনকের মধ্যে হচ্ছে আর অ্যালকাইল গ্রুপ আছে, এই জন্য হ্যালো অ্যালকেন। অ্যামিনের দন্তন্য আছে, এই নাইট্রোজেন, তাহলে কি অ্যামিন মনে রাখা যায়। অ্যালডিহাইডের ফর্মুলা কি CHO, তাহলে এটার সাথে যে আর এর সাথে যে CHO লাগে তাহলে এটা অ্যালডিহাইডের ফর্মুলা। কিটোনকে আমরা কীভাবে মনে রাখি, C00 তাহলে এই পেশে একটা আর পেশে একটা আর, কি এটা কিটোনমূলক, মানে একই জিনিসগুলো, যাতে এইগুলো দেখে যে হঠাৎ করে ভয় খেয়ে নেওয়া যাস। এই যে সি, এই দেখ, এই যে সি মাঝখানে একটা ও ছিল না, এইটারই একটা, এই দেখ এই পেশে একটা বন্ধন, এই পেশে একটা বন্ধন দেখ, তারপরে এই পেশে একটা বন্ধন, এই পেশে একটা বন্ধন, ঠিক আছে? মাঝখানে একটা কার্বন, এই কার্বনটা এই অক্সিজেনের সাথে যুক্ত, এই কার্বনটা এই অক্সিজেনের সাথে যুক্ত, এই যে এইভাবে ভাগ হয়েছে ডবল বন্ড দিয়ে। এইটাকে সংক্ষেপে এইটা লিখছে, বুঝছিস? সুতরাং ভয় খাইস না, যে কোনোভাবে আসুক যেন তোরা বুঝতে পারিস এবং সেই অনুযায়ী অ্যান্সারটা করতে পারিস, বুঝতে পারছি? আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড, এই যে অ্যাসিডের ফর্মুলা, এস্টারের ফর্মুলা, অ্যামাইডের ফর্মুলা, নাইট্রেটের ফর্মুলা, এগুলো খুব একটা মনে থাকে না তাদের, রাইট? চলো একটু ট্রাই করি। এখানে একটু আমার পয়েন্টটা একটু বড় করে নিই। ওকে, দেখ COOH, ভালো কথা, এইটা হচ্ছে অ্যাসিড, এইখানে এইচটাকে সরাই দিয়ে আর লাগাই দেয়, কী হয়ে গেলো, আর স্টার, শেষ। ওকে, এখন এগুলো মনে করছে গেল, এখন স্টারের জায়গায় মনে করছে এখন অ্যামাইড, কি এখানকার অক্সিজেনটা মুছে দিয়ে এখানে শুধু NH2 লাগাই দেয়, এটা হয়ে গেলো অ্যামাইড। ওকে, আর হচ্ছে সেগুলো দরকার নেই। নাইট্রালতে একটা এখানে N আছে, এখানেও N আছে, একদম CN, এটাতে ইংরেজি মনে রাখা যায়, এর মাঝখানে কোনো অক্সিজেন নেই, ঠিক আছে? ফর্মুলাগুলো যাতে ভুল না হয়। ওকে, বিজ্ঞানীরা হচ্ছে জৈব যৌগের নামকরণ করতে চাইছে, ঠিক আছে, যাতে সুন্দরভাবে নামকরণ করে সাজানো যায়, ঠিক আছে? কী করা যায়, সাজানো। তাহলে এই জৈব যৌগের নামকরণ করা হয়েছে কেমনে, জৈব যৌগের নামকরণ করা হয়েছে সাথে হচ্ছে সাধারণ নিয়ম, 2টা জাত, একটা হচ্ছে জাত হচ্ছে জাতক, আর একটা জাতে হচ্ছে জেনেভা, ঠিক আছে? এইভাবে মনে রাখবি। একটা জিনিস দেখ, অ্যাথেন আছে না, অ্যাথেন, এই গ্রিক অনেক শব্দ আছে যেগুলো একটু কেমন শোনায়, যে অ্যাথেন মানে কি জ্বলে ওঠা। অ্যালকেনগুলো মানে অ্যালকেনের মধ্যে একটা আছে ইথেন, এই যে অ্যালকেনটা সহজে জ্বলে ওঠে, এই জন্য এর নাম কী হয়েছে, ইথেন। ওকে, তারপরে যাক লাল পিঁপড়া, এই যে লাল পিঁপড়া একটা অ্যাসিড মানে বাড়ি করে, সেটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, কারণ ওটা থেকেই কিন্তু অ্যাসিড ফর্ম হওয়া শুরু করে, এটার জন্য এটার নাম হচ্ছে কি, অ্যাসিড ফর্মিক অ্যাসিড। প্রস্রাবে কী থাকে, ইউরিয়া, তো এই যে ইউরিয়া, ঠিক আছে? এই জন্য কিন্তু প্রস্রাবের নাম কী হয়েছে, ইউরিন, মানে প্রস্রাবের নাম তো ইউরিন ছিল, ওইটা থেকে নাম হয়েছে ইউরিয়া, বুঝছিস তো? এইভাবে আর কি সাধারণ পদ্ধতিতে নাম করা হয়। ওকে, এখানে একটা জিনিস দেখ, CH3OH-কে কী বলে, কার্বিনল বলে। কার্বিনল ধরে নেওয়া হয়েছে, উদ্ভূত পদ্ধতিতে নামকরণ করবে এই ক্ষেত্রে। তো এখন দেখ, এইখানে হচ্ছে এটার নাম কি, সম্পূর্ণ ইথেন, সিম্পলি হচ্ছে ইথেন, কিন্তু এখানে মিথেন লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ যে কোনো একটাকে আমরা মিথেন হিসেবে কাউন্ট করতেছি,
আর অন্যটাকে আমরা অ্যালকাইল হিসেবে কাজ করতেছি, তাহলে কি অ্যালকাইল মিথেন